ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আমরা আহ, এই পরিবেশ ও বিজ্ঞানের পার্ট 1 নিয়ে অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে পার্ট 2 এর প্রশ্নগুলো দেখে নিই। তো চলো 57 নম্বরের যে প্রশ্নটা, নির্দিষ্ট দূরত্বে যখন দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে তখন বস্তু দুটি যদি ভর ভর বাড়ায় তাহলে কিন্তু আকর্ষণ বলটাও বাড়বে। 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে সেটা হলো 9.8 নিউটন। ঠিক আছে। নেক্সট দেখো, পাহাড়ে উঠতে কষ্ট হয় কেন? কারণ পৃথিবীর অভিকর্ষজ বল। ঠিক আছে, এগুলো হয়তো ছোট ছোট পয়েন্ট, ছোট ছোট কনসেপ্ট, কিন্তু এগুলো কিন্তু অনেক কাজে দেবে তোমাদের। বস্তু দুটির ভর, মনে করো দুটো বস্তু আছে, তার ভর যদি দ্বিগুণ করি তাহলে মহাকর্ষ বল পূর্বের বলের কি হবে? 4 গুণ হবে। কেন? কারণ তোমরা ফর্মুলা জানো যে এফ ইজ ইকুয়ালস টু, আমাদের কি আছে, জি m1 m2 বাই আর স্কোয়ার, তাই তো? এবার আহ, বস্তু দুটি ভর দ্বিগুণ করছো মানে এখানেও দেখো মাল্টিপ্লাইড বাই 2 হচ্ছে, এখানেও কি হচ্ছে? মাল্টিপ্লাইড বাই 2, তাই তো? তার মানে 2 2 গুণ 4 গুণ, সেই জন্য বলা হচ্ছে যদি বলছে যদি আমরা দুটোকেই দ্বিগুণ করি তাহলে মহাকর্ষ বল পূর্বের বলে কিন্তু 4 গুণ হবে, তাই না? নেক্সট দেখো, দুটি বস্তু কণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক দেখলাম আমরা। সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগটা বাড়তে থাকে। অভিকর্ষ তথা মহাকর্ষ সূত্র নিউটন প্রতিষ্ঠা করে। পরমাণুর মধ্যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা হলো ইলেকট্রন। আচ্ছা, মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়েছে? না, স্প্রিং তোলা যন্ত্র। কারণ জানি স্প্রিং তোলা যন্ত্র দিয়ে বস্তুর ওজন মাপা হয়, তাই তো? 66 নম্বর, দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব স্থির রেখে যদি দুটি বস্তুর ভর দ্বিগুণ করা হয় তাহলে মহাকর্ষ বলের মান 4 গুণ হবে। মানে একই প্রশ্ন অন্যভাবে দিয়েছে, দেখো। ঠিক আছে, যেটা আমরা আগে করলাম। নেক্সট, স্প্রিং তোলা যন্ত্র দিয়ে ওজন মাপা হয়। আচ্ছা, একক ভরের বস্তুর উপর পৃথিবীর অভিকর্ষ টানের গাণিতিক রূপটি কি আছে? এটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে অঙ্ক আসতে পারে। জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখবে। সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগটা ক্রমশ বাড়ে। এসআই পদ্ধতিতে জি এর মান কত? জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, তাই তো? এর মান হলো 6.67 বাই 10^11, বা তুমি যদি উপরে নিয়ে যাও টেনটা, 10^-11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে। এসআই পদ্ধতিতে আধান মাপার একক হচ্ছে কুলম্ব। তড়িতের পরিবাহী হলো কি? তামা। সাধারণ হাইড্রোজেনে কি নেই? দেখো, নিউট্রন নেই। সাধারণ হাইড্রোজেনে কিন্তু নিউট্রনটা নেই, তাই তো? কারণ প্রোটন 1, ইলেকট্রন ওটাই, আর ভর সংখ্যা যদি আমরা দেখি তো 1 - 1 হচ্ছে 0, মানে নিউট্রন কিন্তু 0, তাই তো? স্থির তড়িতের আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপের সূত্র কে আবিষ্কার করেন? কুলম্ব। দুটি তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে দূরত্ব যদি বাড়াই তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা কি হবে? কমবে। দূরত্ব আমি যদি আরো কাছে নিয়ে আসি দুটো বস্তু, তাহলে অবশ্যই কিন্তু তাদের মধ্যে আহ, মানে সরি, দূরত্বটা এখানে বলেছে বাড়ানো হচ্ছে, দূরত্ব যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু তাদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা হবে সেটা কমে যাবে। ওকে। আর দূরত্ব কমলে আমার ক্রিয়াশীল বল বাড়বে, জাস্ট ব্যস্তানুপাতিক সম্পর্ক। একটা পরমাণুর মোট আধানের পরিমাণ কত হয়? 0। দুটি প্রোটন পরস্পরকে কি করবে? দেখো 77 নম্বর, দুটি প্রোটন পরস্পরকে বিকর্ষণ করবে। সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধান পরিমাপের এককটা কি? এটা হচ্ছে ইএসইউ, সিজিএস পদ্ধতিতে। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি হলে চাঁদের অভিকর্ষজ ত্বরণ আমরা জানি জি/6। সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বাড়তে থাকে। অবাধে পতনশীল বস্তুর 1 সেকেন্ড পরে বেগ 9.8 মিটার পার সেকেন্ড হলে 3 সেকেন্ড পরে বেগ কত হবে? দেখো, 1 সেকেন্ড পরে বেগ যদি 9.8 হয়, 3 সেকেন্ড পরে মাল্টিপ্লাইড বাই 3, তো 29.4 মিটার পার সেকেন্ড হচ্ছে। সমজাতীয় তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে। দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলো, মানে ভরটাকে অর্ধেক করলে দূরত্বটা অর্ধেক, তাহলে আকর্ষণ বলের মান পূর্বের মানে তোমরা ক্যালকুলেট করে দেখবে এটা সমান হবে। ঠিক আছে। বিপরীত জাতীয় তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে। কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচের তড়িতের সৃষ্টি হয় ধনাত্মক, ধনাত্মক তড়িৎ সৃষ্টি হয়। ঠিক আছে। দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের মানের যদি দ্বিগুণ করি, যেটা আগে আমরা দেখলাম, আকর্ষণ বলের মান কি হবে? সমান হবে পূর্বের মানের। তোমরা একবার করে ক্যালকুলেট করে দেখবে। নেক্সট দেখো 87 নম্বর, তড়িৎ আধানের নামকরণ কে করেন?
তড়িৎ আধানের নামকরণ করেন হলো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। নেক্সট, সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনগুলি অপেক্ষাকৃত শিথিল থাকে কোথায়? রূপতে। রূপতে যে সর্ববহিঃস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেটা শিথিল অবস্থায় থাকে। বায়ুতে দুটি সম আধান পরস্পরের থেকে 5 সেন্টিমিটার দূরে রয়েছে। এবার প্রতিটি আধানের মান যদি আমরা দ্বিগুণ করি তাহলে বিকর্ষণ বল কি হবে? বিকর্ষণ বল 4 গুণ হবে। তোমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে এটা দেখে নেবে। ওকে। একটি বস্তুর মধ্যে ইলেকট্রনের আধিক্য হলে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়, কারণ আমরা জানি ইলেকট্রন হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, তাই তো? তড়িতের সুপরিবাহী অধাতব পদার্থ কি হবে? গ্রাফাইট। একটা প্রোটনের ভর ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1.6725 10⁻⁻24 গ্রাম। আচ্ছা, পরমাণুর নিস্তড়িত কণা কি? নিউট্রন। আমরা জানি কাঠের টুলের উপর দাঁড়িয়ে ইলেকট্রিকের কাজ করা নিরাপদ, কারণ কাঠ হচ্ছে কি আমাদের তড়িতের কুপরিবাহী, মানে অন্তরক অ্যাকচুয়ালি। নিউট্রন নেই এমন একটা মৌল কি? আমরা জানি হাইড্রোজেন। অ্যালুমিনিয়ামকে অতি পরিবাহী পদার্থে পরিণত করতে যে উষ্ণতায় তাকে ঠান্ডা করতে হবে সেটা হলো -272 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তাকে ঠান্ডা করতে হবে। 97 দেখো, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের পরিমাপের একক কি? কুলম্ব। ধাতব পদার্থ তড়িতের সুপরিবাহী, আমরা জানি। আচ্ছা, ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা প্রোটন। সমজাতীয় আধানের মধ্যে বিকর্ষণ হয়। তারপর চাঁদে অভিকর্ষজ ত্বরণ জি হলে পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ হবে কত? 6G। পরমাণুর মধ্যে সমস্ত ধনাত্মক আধান সঞ্চিত থাকে নিউক্লিয়াসে। 1 কুলম্ব ইকুয়াল টু হচ্ছে 3 × 10⁹ মনে রাখবে এটা। এই যে রিলেশনটা মনে রাখবে, 1 কুলম্ব হচ্ছে 3 × 10⁹ নেক্সট, হালকা বস্তুর তুলনায় ভারী বস্তু আগে মাটি স্পর্শ করে, এই ধারণাটি কোন বিজ্ঞানীর? অ্যারিস্টটল বলেছিলেন এটা প্রথম। তারপর দেখো, কৃত্রিম উপগ্রহে বস্তুর ভার হয় হচ্ছে তোমার 0, কৃত্রিম উপগ্রহে। হুম। অভিকর্ষজ ত্বরণের তারতম্যের জন্য বস্তুর যা পরিবর্তিত হয় তা হলো ওজন। ঠিক আছে, বস্তুর জাড্যের পরিমাপ হলো তার ভর। তারপর দেখো, স্থির তড়িতের পরীক্ষায় সবচেয়ে ভালো হয় কখন? শীতকালে। শীতকালে কিন্তু স্থির তড়িতের যে পরীক্ষাগুলো হয়, তোমরা একটা কোশ্চেন এসেছিল দেখবে 2022 বা 24-এ, দেখে নেবে চিরুনি দিয়ে যখন স্থির তড়িতের একটা কাগজের টুকরো দিয়ে পরীক্ষা করা হয়েছিল। তো সেইগুলো কিন্তু শীতকালে খুব ভালো হয়। নেক্সট, 109 নম্বর, আমাদের চারপাশে বস্তুগুলো সাধারণভাবে হলো নিস্তড়িত। হুম। ধাতুগুলি তড়িতের সুপরিবাহী হয় কারণ ধাতুতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু মুক্ত ইলেকট্রন যত বেশি থাকবে তত কি কন্ডাক্টিভিটি বাড়বে, মানে তোমার তড়িৎ পরিবহন ক্ষমতাও কিন্তু বাড়বে অ্যাকচুয়ালি। 2 প্রকার স্থির তড়িতের নামকরণ করেন কে? বিজ্ঞানী ফ্রাঙ্কলিন। পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসের তড়িৎ আধানের প্রকৃতি কেমন? ধনাত্মক। আচ্ছা, এক প্রান্তে আহিত একটা কাঁচদণ্ডের অপর প্রান্তে হাত দিয়ে ধরলে তার তড়িৎ তড়িৎ কি থাকবে? দেখো, একটা কাঁচদণ্ডের অপর প্রান্তে যদি তুমি হাত দাও তাহলে কিন্তু তড়িৎ থাকবে, এটা নষ্ট হবে না। ওকে। গ্রিক ভাষায় অ্যাম্বারকে কি বলা হয়? ইলেকট্রন। টরসন তুলা আবিষ্কার করেন বিজ্ঞানীকে? কুলম্ব। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন 0 হয়, মনে রাখবে এটা, 0 হবে। ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে ইলেকট্রন কম থাকে। জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়াটা কি? ঘনীভবন, তাই তো? নেক্সট দেখো, 120 নম্বর, পরিচলন প্রণালীতে তাপ সঞ্চালিত হয় উপরের দিকে। কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয় যে পদ্ধতিতে, সেটা হলো পরিবহন। তাপের ভালো বিকিরক কি? কালো বস্তু। কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হচ্ছে? তোমার কঠিন থেকে যখন তরল হচ্ছে তাই গলন বলে। জলের বাষ্পীভবনের লিন তাপ হলো 537 ক্যালোরি। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ক্লাস 8-এর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুলো আছে, তাই একটা চ্যাপ্টার থেকে যত ধরনের কোশ্চেন হতে পারে ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল অনেক কিছু, তো সেগুলো পরপর আছে। যেমন এটা এখন তাপ চলছে, তাপের চ্যাপ্টার। ওকে। আচ্ছা, দ্রুত ক্রিয়াশীল থার্মোমিটারের বাল্ব হয় হলো চোঙাকৃতি। দুটি বস্তুর কি সমান হলে তার তাপ সঞ্চালন সমান হয়? দুটি বস্তুর মধ্যে যদি উষ্ণতা সমান হয় তাহলে যে হিট ট্রান্সফার যেটা আছে সেটা কি হবে? মা- তোমার তাপ হিট হিট ট্রান্সফারটা তোমাদের অ্যাকুরেট হয় না যদি বস্তুর উষ্ণতাটা যদি সমান থাকে।
কারণ প্রশ্নটা ছিল দুটি বস্তুর কি সমান হলে তার তাপ সঞ্চালন হয় না, তাপ সঞ্চালন হবে না। তো তার কারণ হলো আমার দুটো বস্তুর উষ্ণতাটা কি হচ্ছে, আমাদের সেম আছে। যদি একটা কম উষ্ণ বস্তু আর একটা বেশি উষ্ণ বস্তু হয়, তাহলে বেশি উষ্ণ বস্তু থেকে কম উষ্ণ বস্তুতে কি হয়, তাপ সঞ্চালন হয়, তাই তো? নেক্সট দেখো, শীতকাল আরামদায়ক ঘর হলো কি, খড়ের চালযুক্ত ঘর। নেক্সট, তাপের কি কোনো ভর আছে? না, তাপের কোনো ভর নেই। সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, 131 নম্বর দেখো, তাপের অধিকতর সুপরিবাহী ধাতুটি কি, তামা। 1 ক্যালোরি তাপ মানে হলো কি তোমার 4.2 জুল, তাই তো? নেক্সট হলো তোমার 133 ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট। জলের আপেক্ষিক তাপের মান 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। গৃহীত বা বর্জিত তাপ নির্ণয় করা হয় যে যন্ত্রে, সেটি হলো ক্যালোরিমিটার। নিচের কোনটি নির্দিষ্ট গলনাঙ্ক হিমাঙ্ক থাকে, সেটা হলো বরফের। সৌরতাপ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসার সময় বায়ুকে কি করে, উত্তপ্ত করে না। আচ্ছা, নেক্সট দেখো, 138 থার্মোফ্লাস্ক কে আবিষ্কার করেন, ডিওয়ার আবিষ্কার করেন। 139 বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পায়ন ধীরে হয়। প্রমাণ চাপে জলের হিমাঙ্ক কত, 273 কেলভিন। বর্ষাকাল অপেক্ষা শীতকালে বাষ্পায়নের হার বেশি থাকে, মনে রাখবে। বিকিরণ প্রণালীতে তাপ সঞ্চালনের সময় মাধ্যম কি হয়, উত্তপ্ত হয় না। ঠিক আছে? তো আজকে আমরা 142 পর্যন্ত থাক। নেক্সট আবার পার্ট 3-তে 143 থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? তো আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো এবং কোনো স্কিপ করবে না। প্রত্যেকটা প্রশ্ন, আমি জানি অনেক প্রশ্ন অনেক ইজি আছে, অনেক প্রশ্ন কনসেপচুয়াল আছে, তো তোমরা জাস্ট তোমাদের রিভিশন পারপাসে জাস্ট একবার গো থ্রু করে নাও। এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে, আমি পরপর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে আমি দিতে দিতে থাকবো, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, অ্যান্ড গুড উইশেস। থ্যাংক ইউ।